পশ্চিমবঙ্গ দিবস যে বলা হচ্ছে 20শে জুন, সেটা একটা বিয়োগান্তক কাহিনী, আমাদের দেশভাগের করুণ বিয়োগান্তক কাহিনী। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, ইতিহাসের রাজনীতিকরণ হচ্ছে। ইতিহাসকে তো আমার ইচ্ছা মতন আমি লিখতে পারি না, যা ঘটনা সেটাই লিখতে হবে। আমি কিছুদিনের জন্য কিছু লোককে বোকা বানাতে পারি, তো সব লোককে সব দিনের জন্য তো বোকা বানাতে পারবো না। কিন্তু শ্যামাপ্রসাদ কোথায়? এটা একটা বিন্দু। অথবা এরা প্রচার করে বেড়াচ্ছে যে শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিমবঙ্গ ভারতে অন্তর্ভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলা, পূর্ববাংলা যে ভাগ হয়েছিল, সেটা আমাদের কাছে কোনো আনন্দের ঘটনা নয়, সেটা আমাদের কাছে দুঃখের ঘটনা। তো দুঃখের ঘটনায় উৎসব করার কী আছে? এমনকি এই কথা বলছেন, ভারতবর্ষ তো ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের যা সুযোগ সুবিধা এখন দিচ্ছে, তাই তো আমরা প্রায় স্বাধীন হয়েই গেছি, আর কি দরকার? একথাও লিখছেন চিঠিতে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। 20 জুন রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি। বিজেপি ক্ষমতায় আসার আগেও গত 4 বছর ধরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ দিবস পালন হয়ে আসছে বাংলায়। কিন্তু এই পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস কি? মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখকে কিন্তু রাজ্য দিবস হিসেবে গণ্য করেছিলেন এবং সেখান থেকে রাজ্য দিবস পালন করত তৃণমূল। এই বারংবার তৃণমূল এবং বিজেপির মধ্যে যে দ্বন্দ্ব, তার মধ্যে পশ্চিমবঙ্গ দিবস এবং রাজ্য দিবসের অস্তিত্ব এবং তার অর্থ অনেকটাই মানুষের কাছে ধোঁয়াশায় পরিণত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন নাগরিক পত্রিকার সম্পাদক এবং তিনি অভিজ্ঞ, দেশভাগ নিয়ে একাধিক কাজ করেছেন। রয়েছেন আমাদের সঙ্গে শান্তনু দত্ত চৌধুরী। কথা বলবো স্যার। প্রথমেই আসি, এই যে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস, সেই নিয়ে মানুষের মধ্যে একাধিক ধোঁয়াশা রয়েছে। কি বলবেন পুরো বিষয়টিকে নিয়ে, যদি ইতিহাসটা আমাদের সামনে একটু তুলে ধরেন? বিষয়টা হচ্ছে, আপনি বললেন যে গত 4 বছর ধরে পশ্চিমবঙ্গ দিবস ভারতীয় জনতা পার্টি পালন করছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রথম রাজভবনে করেন, আর রাজ্য সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তারা পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু দেশ তো স্বাধীন হচ্ছে 1947 সালে। 1947 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গ দিবসের কথাও শুনিনি, আর পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবেও শুনিনি। তাহলে এটা ইদানিংকালে এই দুটি রাজনৈতিক দল, তারা 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বিজেপি এবং পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে তৃণমূল ঘোষণা করেছে। এখন ইতিহাসের দলীয়করণ হলে, ইতিহাসের রাজনীতিকরণ হলে যা হয় তাই হয়েছে। তাহলে 1947 সাল পর্যন্ত, 1923 সাল পর্যন্ত যারা এই রাজ্য পরিচালনা করেছেন বা জাতীয় রাজনীতি পরিচালনা করেছেন, তারা কি সব অনভিজ্ঞ ছিলেন? তারা কি ইতিহাস বিষয়ে অজ্ঞ ছিলেন? বিজেপির কথাই বলি, তাদের নেতা অটল বিহারী বাজপেয়ী তো 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি, শ্যামাপ্রসাদ মুখার্জি তারও নেতা ছিলেন। তিনি কি এই 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিলেন? করেননি। তৃণমূল কংগ্রেস একদা কংগ্রেসের সঙ্গে ছিল, কংগ্রেসের মধ্যেই ছিল, বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেছে। কারণ কংগ্রেসের স্টলওয়ার্ড লিডার্স পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল বা ডাক্তার বিধানচন্দ্র রায় বা ডক্টর প্রফুল্ল ঘোষ, তারা কি কোনোদিন বলেছে পয়লা বৈশাখ আমাদের পশ্চিমবঙ্গ দিবস? হ্যাঁ, এটা ঠিক, পয়লা বৈশাখ আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন। সেটা আমাদের বাঙালির সংস্কৃতি, বাঙালির যে মনন, বাঙালির যে সাহিত্য, তার সাথে দীর্ঘদিন ধরে, কয়েকশো বছর ধরে জড়িত। এ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে তো না, পয়লা বৈশাখ তো ওপার বাংলার বাঙালিদেরও নববর্ষের দিন। এবং হিন্দু ব্যবসায়ীরা যেমন হালখাতা করে, মুসলিম ব্যবসায়ীরাই হালখাতা করে। হিন্দু ব্যবসায়ীদের খাতার ওপরে লেখা থাকে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, তাদের হালখাতার ওপরে লেখে ইলাহি ভরসা, কিন্তু দিনটা কিন্তু একই।
কিন্তু পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার কোনো ঐতিহাসিক যথার্থতা নেই। তার কারণ পশ্চিমবঙ্গ দিবস যে বলা হচ্ছে 20শে জুন, সেটা একটা বিয়োগান্তক কাহিনী, আমাদের দেশভাগের করুণ বিয়োগান্তক কাহিনী। সেটাকে উদযাপন করার কি আছে? উদযাপন করার তো কিছু নেই। আর দেশভাগ যদি না হতো তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আলাদা হতো না। পূর্ব বাংলা, যেটা পরে বাংলাদেশ বলে স্বাধীন রাষ্ট্র হয়েছে, দেশভাগ হলে তো এই বাংলা তো দুভাগ হতো না। বিষয়টা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি 1945 সালে ঘোষণা করলেন আমরা ভারতবর্ষকে স্বাধীনতা দেব। কিভাবে স্বাধীনতা দেব সেটা স্থির করবার জন্য তারা 3 সদস্যের একটা ক্যাবিনেট মিশন পাঠালেন ভারতবর্ষে। এই 3 জন সদস্য হচ্ছেন স্ট্যাফোর্ড ক্লিপস, ফেথিক লরেন্স এবং সিভি আলেকজান্ডার। 3 জন ব্রিটিশ মন্ত্রী, ব্রিটিশ ক্যাবিনেটের মন্ত্রী, তাই ক্যাবিনেট মিশন। তারা 46-এর মার্চে এলো। এসে তারা কংগ্রেস এবং মুসলিম লীগের সঙ্গে তারা আলোচনা করলো। মুসলিম লীগের বক্তব্য ছিল কংগ্রেস মুসলমানদের প্রতিনিধিত্ব করে না, কংগ্রেস হিন্দুদের প্রতিনিধি। কংগ্রেসের বক্তব্য ছিল কংগ্রেস হিন্দু মুসলমান সকলের দল, আর মুসলিম লীগ একা সমস্ত মুসলমানের প্রতিনিধিত্ব করে না। কংগ্রেসের বিখ্যাত জাতীয়তাবাদী মুসলিম নেতৃবৃন্দ ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, রফি আহমদ কিদওয়াই, সীমান্ত গান্ধী, খান আব্দুল গফর খান। কাজেই কংগ্রেস ও মুসলিম লীগকে মুসলমানদের একমাত্র প্রতিনিধি বলে মানত না। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তাদের সঙ্গে আলোচনা করে মুসলিম লীগের যে দাবি আলাদা রাষ্ট্র দিতে হবে আমাদের পাকিস্তান, সেটা কিন্তু প্রত্যাখ্যান করলো। বললো না, দেশভাগ হবে না, দেশ একটাই থাকবে, একটা কেন্দ্রে একটা সরকার হবে, সেই সরকারের হাতে 4টে বিষয় থাকবে। সেই 4টে বিষয় হচ্ছে যোগাযোগ, মুদ্রা, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। আর বাকিগুলো রাজ্যের হাতে থাকবে। রাজ্যগুলোর হাতে অনেক ক্ষমতাই দেওয়া হলো। এবং আপাতত কেন্দ্রে একটা কেয়ারটেকার সরকার হবে কংগ্রেস এবং মুসলিম লীগকে নিয়ে। একটা গণপরিষদ তৈরি হবে 45 সালের এবং 46 সালের নির্বাচনে যারা বিভিন্ন প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হয়েছে তারা মিলে একটা গণপরিষদ করবে। সেই গণপরিষদ সংবিধান রচনা করবে। মুসলিম লীগ ক্যাবিনেট মিশনের প্রস্তাব মেনে নিয়ে বাইরে এসেই বলতে লাগলো আমরা এটা মানব না। আমরা মানব না, জুলাই মাস থেকে বলতে শুরু করলো। তারপর তারা আগস্ট মাসে প্রত্যক্ষ সংঘর্ষ দিবস ঘোষণা করলো, 16ই আগস্ট। ওই দিনের মধ্যে যদি স্বাধীনতা না দেওয়া হয় তাহলে আমরা প্রত্যক্ষ সংঘর্ষ করব বলে 16ই আগস্ট বিকেল থেকে কলকাতা শহরে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল। মুসলিম লীগই দাঙ্গা হাঙ্গামা শুরু করেছিল। পরে আত্মরক্ষার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য হিন্দুরাও পাল্টা তারাও প্রতিরক্ষা আক্রমণ করলো। এটা ভয়ঙ্কর দাঙ্গা হলো। সেপ্টেম্বর মাসে কেয়ারটেকার মন্ত্রিসভার শপথ নিল কংগ্রেস, পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হলেন। মুসলিম লীগ বললো আমরা মন্ত্রিসভায় যাব না। কিন্তু তারা করলো কি, অক্টোবর মাসে আবার মন্ত্রিসভায় ঢুকলো, বলে আচ্ছা আমরা যাব। কিন্তু তাদের ভেতরে মাথায় রয়েছে সেই পাকিস্তান। তারপরে অক্টোবর মাসে নোয়াখালীতে খুব দাঙ্গা হলো, মুসলিম লীগই দাঙ্গা করালো। তার কাউন্টার বিহারে দাঙ্গা হলো। তারপরে পাঞ্জাবে দাঙ্গা শুরু হলো। তারপর উত্তর ভারতে, সারা দেশ জুড়ে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হলো। আর মুসলিম লীগ বলল ওই গণপরিষদ আমরা বয়কট করছি, সংবিধান মুসলমানদের জন্য আলাদা সংবিধান করতে হবে। কংগ্রেস বলল না, সংবিধান সকলের জন্য হবে। এদিকে গণপরিষদের অধিবেশন লর্ড ওয়াভেল গভর্নর জেনারেল ডাকছেন না। তারপর কংগ্রেসের প্রবল চাপে শেষ পর্যন্ত পণ্ডিত নেহরু বললেন মুসলিম লীগ গাছেরও খাবে তলারও কুড়োবে, তারা মন্ত্রিসভায় থাকবে, গণপরিষদও যাবে না, তা হবে না। তখন উনি অধিবেশন ডাকলেন। সেই অধিবেশন 46 সালের ডিসেম্বরে শুরু হলো। দেশ কিন্তু তখনও স্বাধীন হয়নি, কিন্তু স্বাধীন হবে, সংবিধান রচনার কাজ শুরু হলো। 13ই ডিসেম্বর জওহরলাল তার ঐতিহাসিক লক্ষ্য সম্পর্কিত বক্তৃতা, সংবিধানের লক্ষ্য সম্পর্কিত বক্তৃতা, যাতে বলা হলো যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র হবে, প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সব ধর্মের সমান অধিকার থাকবে, সব বর্ণের সমান অধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, চিন্তার স্বাধীনতা থাকবে, খাদ্যাভ্যাসের স্বাধীনতা থাকবে, পোশাক পরিচ্ছদের স্বাধীনতা থাকবে, কেউ কেউ ধর্মের বিরুদ্ধে প্রচার করবে না এবং হস্তক্ষেপ করবে না। ঠিক আছে, কিন্তু পরিস্থিতি এমন জটিল অবস্থা তৈরি করলো মুসলিম লীগ। তখন ক্লেমেন্ট অ্যাটলি ওখান থেকে আবার ঘোষণা করলেন
আমরা কিন্তু কাম হোয়াট মে সামনের বছর জুন মাসের ভেতর আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে আসব, দরকার হলে আমরা রাজ্যগুলোর হাতে ক্ষমতা দিয়ে চলে আসব। কংগ্রেস থেকে বলা হলো যে ক্ষমতা হস্তান্তরকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু রাজ্যগুলোকে ক্ষমতা দেওয়ার আমরা বিরোধিতা করছি, তাহলে দেশ তো 12-14টা টুকরো হয়ে যাবে। এবং লর্ড ওয়াভেলও বললেন এইভাবে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া যাবে না। লর্ড ওয়াভেলের সঙ্গে ক্লেমেন্ট এটলির মত পার্থক্য হতে ওয়াভেল ডিজাইন করার পর মাউন্ট ব্যাটেন এলো। মাউন্ট ব্যাটেন সর্দার প্যাটেলকে আলাদা ডেকে বললেন, এই গণ্ডগোল থেকে যদি আপনারা নিষ্কৃতি পেতে চান তাহলে একটা ছোট ভূখণ্ড পাকিস্তান বলে মুসলিম লীগকে দিয়ে বিশাল দেশ নিয়ে আপনারা নতুন করে দেশ গঠন করুন। এই অর্থহীনের ঝগড়াঝাঁটির কোনো দরকার নেই, এই দাঙ্গা হাঙ্গামার দরকার নেই। প্যাটেল সেটাকে সমর্থন করলেন, কিন্তু মাউন্ট ব্যাটেন বললেন জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী কী করবেন? বলে আমি তাদের কনভিন্স করব। প্যাটেল প্রথম কনভিন্স করলেন জওহরলালকে। জওহরলাল প্রথমে শুনে খুবই চটে গেলেন, পরে যখন বললেন আপনি কেয়ারটেকার মন্ত্রিসভার প্রাইম মিনিস্টার, কোনো একটা মিটিংয়ে আমাদের মতসাদৃশ্য হয়েছে? প্রত্যেকটা মিটিংয়ে ঝগড়াঝাঁটিতে পর্যবসিত হয়। এবং প্যাটেল বললেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, আমি একটা চাপরাশি নিয়োগ করতে পারি না। যে কোনো প্রস্তাব গেলে লিয়াকত আলী মুসলিম লীগের অর্থমন্ত্রী আটকে দেন। জওহরলাল এবং প্যাটেল একমত হলেন। মাউন্ট ব্যাটেনকে বললেন ক্যাবিনেট মিশন প্রস্তাবের আর কোনো ভবিষ্যৎ নেই, যাতে বলা ছিল দেশ ঐক্যবদ্ধ থাকবে, রাজ্য হাতে 4টি বিষয় থাকবে, আর কেন্দ্রের হাতে 4টি বিষয় থাকবে, রাজ্যগুলোর হাতে বাকি বিষয় থাকবে। তো সেটা হলে একটা দুর্বল কেন্দ্র হলে আপনারাও দেশ চালাতে পারবেন না, অতএব আপনি এটা মেনে নিন। ওরা বললেন হ্যাঁ আমরা এগ্রি করছি, কিন্তু দেশ যদি ভাগ হয় বাংলা এবং পাঞ্জাবকেও ভাগ করতে হবে। কেন? বাংলার পূর্ব অংশে হিন্দু মেজরিটি, তারা পাকিস্তানের অধীনে যেতে চাইবে না। আর পাঞ্জাবের বাংলার পশ্চিম অংশে হিন্দু মেজরিটি পশ্চিমবঙ্গে, আর পাঞ্জাবের পূর্ব অংশে হিন্দু এবং শিখ মেজরিটি, অর্থাৎ পূর্ব পাঞ্জাব যেটা এখন আমাদের পাঞ্জাব। এটা ভাগ করলে আমরা দেশভাগ মানব। মাউন্ট ব্যাটেন বললো হ্যাঁ আমি ভাগ করব, আপনার চুপচাপ থাকুন, আমি যথাসময়ে এটা করব। এবং যথাসময়ে এটা যখন প্রস্তাব দিলেন, জিন্না খুব চেঁচামেচি শুরু করলেন, গোটা বাংলা চাই আমার, কলকাতা চাই আমার, ওদিকে অমৃতসর চাই আমার। মাউন্ট ব্যাটেন বললো সেটা হবে না, সেটা হবে না। তখন জিন্না বলল আমাদের বাংলার বাঙালিদের একটা অভিন্ন ভাষা, একটা অভিন্ন সংস্কৃতি আছে, ওটা ভাগ করা ঠিক না। তখন পাঞ্জাবেও তাই। তখন মাউন্ট ব্যাটেন বলল মিস্টার জিন্না, ভারতবর্ষেরও একটা অভিন্ন সংস্কৃতি, অভিন্ন লোকাচার, হ্যাঁ, বহু প্রদেশের সঙ্গে বহু প্রদেশের ভাষাগত সাদৃশ্য আছে, তাহলে ভারতবর্ষও ভাগ করা যায় না, তো আপনাকে এটা মানতেই হবে। শুধু বলা হলো যে প্রাদেশিক বিধানসভায় ভোট হবে, মেম্বারদের যে অংশ, অর্থাৎ পশ্চিম অংশের আলাদা ভোট হবে, পূর্ব অংশের আলাদা ভোট হবে, এবং গোটা বাংলা একটা ভোট হবে। 20শে জুন সেই সভা ডাকা হলো। গোটা বাংলা প্রস্তাব নিয়ে বলল যে আমরা অখণ্ড থাকব, কিন্তু আমরা পাকিস্তানে যাব। ঠিক আছে, গোটা বাংলা মিলে। মুসলিম লীগের মেজরিটি, অধিকাংশ মুসলিম সদস্য, বাংলা তো মুসলিম মেজরিটি প্রভিন্স ছিল। তারপরে পূর্ব বাংলা মানে মুসলিম মেজরিটি অংশ, তারা বলল আমরা পূর্ব বাংলা পাকিস্তানের সঙ্গে যাব। এবার পশ্চিম অংশ তারা বলল আমরা পশ্চিমবাংলা আমরা ভারতে যাব। বলা ছিল কোনো একটা অংশের প্রতিনিধিরা অধিকাংশই যদি বলে আমরা ওই প্রদেশে যাব, তাহলে কিন্তু আর অখণ্ড থাকবে না, ভাগ হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ভাগ হবে। পশ্চিমবঙ্গের পক্ষে কত ভোট করলো? পশ্চিমবঙ্গে যত বিধায়ক ছিলেন তাদের ভোট হলো, তাতে 58 জন ভোট দিলেন ভারতে থাকার পক্ষে, 21 জন ভোট দিলেন ভারতে না যাওয়ার পক্ষে, অর্থাৎ পাকিস্তানের পক্ষে। তো এই 58 জনের ভেতর হিন্দু মহাসভা, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একা, ওনার একজনই সদস্য, উনি নিজে। আর 2 জন হচ্ছে কমিউনিস্ট পার্টি, জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেই সবার মেম্বার ছিলেন। তারা বললেন আমরা পশ্চিমবঙ্গে যাব। আর বাকি সব হচ্ছে কংগ্রেসের সদস্য, বাকি হচ্ছে 53-54 জন কংগ্রেসের, 2-3 জন নির্দল ছিলেন। কিন্তু শ্যামাপ্রসাদ কোথায়? এটা একটা বিন্দু। অথবা এরা প্রচার করে বেড়াচ্ছে যে শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিমবঙ্গ ভারতে অন্তর্ভুক্ত হয়েছে।
এটা ঠিক শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গ ভারতে অন্তর্ভুক্ত হোক এটা চেয়েছিলেন, কিন্তু তার জন্য তিনি বারবার সর্দার প্যাটেল এবং নেহেরুকে চিঠি লিখে বলছেন, দেখবেন দেশ যদি ভাগ নাও হয়, দেশ যদি অখণ্ড থাকে, বাংলা যেন ভাগ হয়। ওরা বলেছেন যে না, তা হবে না, দেশ অখণ্ড থাকলে বাংলাও ভাগ হবে না, পাঞ্জাবও ভাগ হবে না। দেশ ভাগ হলে বাংলার পশ্চিম অংশ এবং পাঞ্জাবের পূর্ব অংশ যাতে ভারতে থাকেন আমরা দেখব, সেটা ওরা দেখেছিলেন। কারণ ওরাই মেজরিটি, এবং মাউন্টব্যাটেন ওদের সঙ্গেই কথা বলেছেন, হিন্দু মহাসভার সঙ্গে শ্যামাপ্রসাদের সঙ্গে কোনো কথা বলেননি। এইটা হচ্ছে ইতিহাস। এখন এরা কেন এটা প্রচার করছে? হিটলারের প্রচার সচিব ছিলেন গোয়েবলস। তার কথা ছিল একটা মিথ্যে হাজারবার বললে সত্যে পরিণত হয়। এরা এইটা বলে 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 লোকের মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। বৃহৎ মিডিয়া সব তার কথাই বলছে, এইসব এবিপি আনন্দ টানন্দ যা আছে সব তো এই কথা, ওদের কথাই বলছে। এই যে ইউটিউব চ্যানেল এই সত্য কথাটা বলছে, সোশ্যাল মিডিয়া। তা এখন কথাটা হচ্ছে যে তারপর স্বাধীনতা সংগ্রামে কোনো দিন অংশগ্রহণ করেনি আরএসএস বা হিন্দু মহাসভা। শ্যামাপ্রসাদবাবু হিন্দু মহাসভা করতেন, তিনি কোনোদিন স্বাধীনতা আন্দোলনে যোগ দেননি, কারাবরণ করেননি। এবং উনি 1942 সালে আগস্ট আন্দোলনের সময় ফজলুল হকের মন্ত্রিসভার সদস্য, উনি চিঠি দিয়ে বলছেন আগস্ট আন্দোলনের নামে কংগ্রেস বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, তাকে কঠোরভাবে দমন করতে হবে এবং আমরা মন্ত্রীরা সর্বতভাবে ব্রিটিশ সরকারকে সহায়তা করব। শ্যামাপ্রসাদ লিখছেন চিঠিতে, আমি দিচ্ছি সেটা দিচ্ছি কী লিখেছিলেন। তো উনি কোনোদিন স্বাধীনতা আন্দোলনে যোগ দেননি। ওকে অন্নদাশঙ্কর রায় সাহিত্যিক বলেছিলেন যে আপনি ভালো বক্তা, আপনি কংগ্রেসে গেলেন না কেন? আপনার তো স্থান কংগ্রেসে উচিত। তার মানে কংগ্রেসে গেলে কি আমি প্রধান নেতা হতে পারতাম? কংগ্রেসে কত বড় বড় নেতা আমার অনেক আগে এসছেন রাজনীতিতে, তারা ছিলেন। তো অন্নদাশঙ্কর ওকে বলেছিলেন আপনি তো পরিষদীয় রাজনীতিতে দক্ষতা অর্জন করেছেন, আপনি ভালো বক্তা। বলল না না, তাতে কিছু হতো না, কংগ্রেসে জেল না খাটলে কেউ নেতা হয় না। কংগ্রেসের লোক সবাই জেল খেটেছে, ওই ডাক্তার বিধানচন্দ্র রায়ও জেলে ছিলেন। তো কাজেই আমি তো জেল খাটতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কংগ্রেসে আমি কোনো নেতাও হতে পারবো না। হিন্দু মহাসভাতে এসেছি, আমি এখানে একমেব দ্বিতীয়ম, আমি প্রধান নেতা জয়েন করা মাত্র। তো কাজেই কথাটা হচ্ছে, উনি পরে আবার ফজলুল হকের সঙ্গে মন্ত্রিত্ব করেছেন, যে ফজলুল হক পাকিস্তান দাবির সমর্থক ছিলেন লাহোর অধিবেশনে। আর হিন্দু মহাসভা সিন্ধ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যখন কংগ্রেস সরকার পদত্যাগ করলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতবাসীর ওপিনিয়ন না নিয়ে বিশ্বযুদ্ধে জড়িয়ে দেওয়ার প্রতিবাদে, কংগ্রেস তো বললো না এক ভাই না এক পাই, যুদ্ধে একটা ভাইকেও দেবো না, একটা পয়সাও দেবো না বলে তারা সমস্ত রাজ্য সরকারগুলো পদত্যাগ করলো। তারপর আগস্ট আন্দোলন শুরু হলো, সবাই জেলে চলে গেল। কিন্তু এরা তো কোনো জেলে যায়নি, তো ব্রিটিশের সাথে সহযোগিতা করেছে। যেমন মুসলিম লীগের জিন্না, তেমনি হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ বা সাভারকার। তো এই হচ্ছে ইতিহাস। ওই যে স্বাধীনতা আন্দোলনে কোনো দিন যোগ দেয়নি, ব্রিটিশকে সহায়তা করেছে, ব্রিটিশকে বলেছে আন্দোলনকারীদের দমন করার জন্য সমস্ত রকমভাবে সহায়তা করব, সেই যে কীর্তিটা সেটা ঢাকার জন্য এখন শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের জনকগুলো প্রচার করছে। এই যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় পালনের একেবারে ঘোষণা করা হয়ে গিয়েছে এবং সব জায়গায় এই পশ্চিমবঙ্গ দিবস একেবারে ধুমধুম মানে একেবারে রমরমি পালন করা হবে বলতে গেলে, কি বলবেন সেই ক্ষেত্রে? ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, ইতিহাসের রাজনীতিকরণ হচ্ছে। ইতিহাসকে তো আমার ইচ্ছে মতন আমি লিখতে পারি না, যা ঘটনা সেটাই লিখতে হবে। আমি কিছুদিনের জন্য কিছু লোককে বোকা বানাতে পারি, সব লোককে সব দিনের জন্য তো বোকা বানাতে পারবো না। পারবো কি? পারবো না। ইতিহাস কথা বলে, একসময় আসল ইতিহাস লোকে অনুধাবন করতে পারবে। এই যে আমরা বলছি, আমরা যে গুটি কয়েক লোক, কিন্তু আস্তে আস্তে লোকে বুঝবে যে এদের কথাগুলো সত্য। সেই সময় রেকর্ড, দলিল, দস্তাবেজ দেখলেই দেখা যাবে। শ্যামাপ্রসাদবাবু চিঠি ব্রিটিশ গভর্নমেন্টকে আছে, যাতে বলছেন আগস্ট আন্দোলনকে আমরা বিরোধিতা করব সর্বতভাবে। হ্যাঁ, এমনকি এই কথা বলছেন ভারতবর্ষ তো ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের যা সুযোগ সুবিধা এখন দিচ্ছে তাই তো আমরা প্রায় স্বাধীন হয়েই গেছি, আর কি দরকার, এ কথাও লিখছেন চিঠিতে। আমি দিচ্ছি এই পুস্তিকাটা। তা এখন কথাটা হচ্ছে যে হ্যাঁ, তাদের হাতে ক্ষমতা, তারা স্কুল, কলেজ, লাইব্রেরি সব জায়গায় বলছেন যে 20শে জুন পশ্চিমবঙ্গ পালন করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ পালন করতে গিয়ে কী বলবে? যে শ্যামাপ্রসাদবাবু পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিলেন সেটা বললে কেউ মানবে? সরলমতি বালক বালিকারা সেটা বিশ্বাস করতো, কিন্তু বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলে বাড়ির লোকও তো বলবে
যে না আমরা যখন পড়াশুনো করেছি তখন তো এরকম কথা শুনিনি, বলবে তো। একবারে কট্টর বিজেপির সমর্থক না হলে তারা তো বলবে সেটা, তখনই তারা আসল সত্যটা জানতে পারবে। এইটি হচ্ছে ঘটনা। এইটি তো প্রশ্ন যে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলার জনক, পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন, এইটা কি অটল বিহারী বাজপেয়ী কোনোদিন পালন করতে গেছিলেন নাকি? তা তো উনি জাননি। আর 20শে জুন তো একটা বিয়োগান্তক দিবস, সেদিনকে আমরা ভাগ হলাম। দেশভাগের যে বেদনা, সে বেদনা তো আমাদের অন্তরে রয়েছে। আমরা যদি সুখে শান্তিতে পরস্পরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে মেলামেশা করে দুই বাংলা এক থাকতাম, সেটা কি খারাপ হতো না ভালো হতো? সেটা তো ভালোই হতো। সেটাই তো চেষ্টা ছিল সকলের, মানে স্বাধীনতা সংগ্রামীদের, যে দেশভাগ সাম্প্রদায়িক নীতিতে, ধর্মের ভিত্তিতে দেশভাগ হতে পারে না। তো এরা যে পাকিস্তান করলো, ইসলামিক স্টেট পাকিস্তান, তারা কি পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে পারলো? পারলো না তো। বাংলাদেশ তো আলাদা হয়ে গেল পাকিস্তান থেকে। তাদের ভিত্তিটা ছিল ভাষা। আমরা মুসলমান হই, হিন্দু হই, আমাদের ভাষা হচ্ছে আমাদের বাংলা। বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে স্ট্রাগল করতে করতে একটা সময় মুক্তিযুদ্ধ এবং ইন্দিরা গান্ধীর সহায়তা বাংলাদেশ স্বাধীন হলো। আজ বালুচিস্তানকে রাখতে পারছে সাথে? বালুচিস্তান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ইসলাম খতরে মে হ্যায়, আমরা সব মুসলমান, আমরা সব এক কাট্টা বলে তো বালুচিস্তানকে তো বাগ মানাতে পারছে না। পারছে কি? পারছে না। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, তারা বলছে আমাদের স্বাধীন পাখতুনিস্তান চাই। পাখতুন হচ্ছে ওদের ভাষা, পুস্তু ভাষা। তা কাজে ধর্মের ভিত্তিতে এক রাখা যায় না। তা যদি রাখা যেত তাহলে এতগুলো ইসলামিক কান্ট্রি হতো না। ধর্মের ভিত্তিতে যদি এক হতো তাহলে এতগুলো খ্রিশ্চান কান্ট্রি হতো না। তাহলে কিসের ভিত্তিতে দেশ হবে? দেশ হবে ভাষার ভিত্তিতে। প্রধান ক্রাইটেরিয়া ভাষা। ভাষা, লোকাচার, সেই দেশের লোক সংস্কৃতি, তাদের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস। হ্যাঁ, তারপরে তারা মনে করতে পারে যে আমরা দুটো দেশ আলাদা থাকবো না, এক হয়ে যাব। যেমন দুই জার্মানি এক হয়েছে। কিন্তু মুসলমান বলে আমাদের পাকিস্তানের সঙ্গে রেখে দেবে, এটা তো বাংলাদেশের মানুষ মানল না। এবং তারা তাদের রাষ্ট্রভাষা বাংলা করেছে। জিন্না বলেছিল উর্দু, অনলি উর্দু ক্যান বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। প্রচণ্ড ছাত্র বিক্ষোভে তিনি পূর্ব পাকিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। তো কাজেই কথাটা হচ্ছে এক্ষেত্রেও তাই। পশ্চিমবঙ্গ এবং বাংলা, পূর্ববাংলা যে ভাগ হয়েছিল, সেটা আমাদের কাছে কোনো আনন্দের ঘটনা নয়, সেটা আমাদের কাছে দুঃখের ঘটনা। তো দুঃখের ঘটনায় উৎসব করার কী আছে? আচ্ছা, এই মিথ্যাচার তো কার্যত স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান করা। তা তো বটেই। প্রকৃত সত্যকে যে গোপন করছে, তা স্বাধীনতা সংগ্রামীরা তো এগুলো বলেননি, সেটা তো অপমান করাই। ডাক্তার বিধান রায় কোনোদিন বলতে গেছেন পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন আমরা পালন করব? ডক্টর প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন বা অজয় মুখার্জি প্রত্যেকে 10-12 বছর করে জেল খেটেছেন তো, ব্রিটিশ কারাগারে কাটিয়েছেন তো। এবং তারা যথেষ্ট মানে যাকে বলেছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছেন, যথেষ্ট ইতিহাস সম্পর্কে অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি ছিলেন তারা। কাজে এই মিথ্যাচারটা টিকবে না। সাময়িকভাবে একটু লোকে বিভ্রান্ত হতে পারে, বিভ্রান্তি কেটে যাবে।